সম্মানিত দর্শক, পূর্বাঞ্চল ভ্যালি যোগসূত্র অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে আমি বিজন গুহ এবং আজকের যোগসূত্রে আমরা আলোচনা করতে চাই কেমন হলো বাজেট। একদম প্রাসঙ্গিক বাজেট নিয়ে আলোচনা সব জায়গায় চলছে এবং 2024-25 অর্থ বছরের জাতীয় বাজেট পেশ হলো এবং তারপরে বাজেটের পরে যেটি হয় যে প্রতিক্রিয়ার জায়গা এবং বিভিন্ন সংস্থা বিভিন্ন ফোরাম থেকে বাজেট নিয়ে কথাবার্তা বলা হয় এবং সেটি চলমান আছে। সব মিলিয়ে বাজেটের পরে যেটি হয় জনবান্ধব হলো কতটা বাজেট, এই আলোচনা খুব করে হয়। তো জনবান্ধব হতে গেলে কী কী বিষয় খুব জরুরি সেগুলো জানা দরকার। জনগণের কাছে পৌঁছানোটা খুব জরুরি, তাদের জন্যই যেহেতু বাজেট। সেই কারণে আমরা ধরে ধরে কিছু আলোচনা করতে চাই। অনেক আলোচনা আমরা করতে পারবো কিনা জানি না, তবে বিশেষ কিছু আলোচনা তো আমরা করতেই চাই মোটা দাগে যে বিষয়গুলো আসে। তবে শুরুতে আপনাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি আজকের যোগসূত্রে কারা কারা আছেন। একদম ডান দিকে আছেন ডক্টর মাহফুজ কবির, গবেষণা পরিচালক, BIISS। স্বাগত জানাই আপনাকে। এবং আমার ঠিক কাছাকাছি রয়েছেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান, আপনাকেও স্বাগত জানাই। ধন্যবাদ। ডক্টর মাহফুজ কবির, আপনার কাছে শুরুতেই আসি এবং আপনি ইতিমধ্যে গণমাধ্যমে কথাও বলছেন এই বিষয়ে নানান রকম, যে টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা, এই প্রতিপাদ্যত এবারের বাজেট মোটা দাগে মানে বিভিন্ন ফোরাম থেকেই বলা হচ্ছে যে চ্যালেঞ্জের জায়গা। আমি চ্যালেঞ্জের কথা পরে আসি। আপনি যদি এই বাজেটের, যেখানে অর্থমন্ত্রীও বলেছেন যে মূল্যস্ফীতির নাগাল টেনে ধরার জন্য ছোট আকারের বাজেট করা হয়েছে, অন্যান্য বাজেটের তুলনায় যে ট্রেন্ড চলছিল সেখান থেকে একটু ভিন্ন রকমের বাজেট, সেখানে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নিয়ে এবং মূল্যস্ফীতি যেটা টেনে ধরার বিষয়, এই দুটো বিষয় নিয়ে জনবান্ধব যে বিষয়টি সেটি শুরুতে আপনি বলবেন যে মানুষের এই যে মূল্যস্ফীতির কারণে যে নাভিশ্বাস, সেটি আসলে কতটা হ্রাস করা সম্ভব হবে এই বাজেটের মধ্যে। হ্যাঁ, ধন্যবাদ। আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি করেছেন। আসলে এই বাজেট নিয়ে আমরা তো নানান কিছু ভাবি এবং বাজেটের কাছ থেকে আমাদের প্রত্যাশা খুবই আকাশচুম্বী। এখন এই জায়গাটাতে একটা বড় রকমের উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা আমি বলবো যে মূল্যস্ফীতি নিয়ে যেটা করা হয়েছে যে 6.5% এবং এইটি যদি 7.5% হয় আমি মনে করি অনেক বড় একটা সাফল্য হবে। তার কারণ এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে 9.8% কিন্তু খাদ্য মূল্যস্ফীতি, আর সব মিলিয়ে কিন্তু প্রায় 10 ছুঁই। হ্যাঁ, একদমই তাই। এখন এই অবস্থা থেকে আমাদের আসলে হাতে উপায়গুলো কি? হ্যাঁ, একটা হচ্ছে যে আমরা এমন একটা কাজ করতে পারি যে বাজেটের মাধ্যমে আসলে বিনিয়োগকে উৎসাহিত করব, যে প্রচুর বিনিয়োগ যেন হয় এবং লার্জ স্কেল ইনভেস্টমেন্ট এটা হতে হবে এবং এই বিনিয়োগ করার জন্য কিন্তু বিনিয়োগের খরচটা কমাবো। যদি এমন হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু বিনিয়োগ উৎসাহিত হবে, দেশি বিদেশি বিনিয়োগ আসবে, তখন কিন্তু ইউনিট কস্ট অফ প্রোডাকশন সেটি কমবে, যদি এটা গুড বলি সার্ভিস বলি। এই মুহূর্তে আসলে আমাদের সুদের হার কত? মিড মেতে কিন্তু কৃষি খাতে যেটা হয়ে গেছে 12.55%, যেটা 4 থেকে 8%-এর মধ্যে ছিল। ম্যানুফ্যাকচারিংয়ে সেটা হয়ে গেছে 15.5%, এবং রিয়েল এস্টেট সেক্টর এবং এই যে গাড়ি এগুলোর ক্ষেত্রে হয়ে গেছে 16%। এবং এটা আসলে কোন দিকে যাচ্ছে সেটা কিন্তু বলা খুবই মুশকিল, তার কারণ স্মার্ট রেট তুলে দেওয়া হয়েছে, এখন কিন্তু আমাদের মার্কেট বেসড হবে। এখন মার্কেটটা কেমন বোঝা যাচ্ছে যে সেটি ঊর্ধ্বমুখী। তার মানে হলো যে আমরা যদি বিভিন্ন রকমের লাইসেন্সিংয়ের খরচ যদি ধরি, অন্যান্য অনেক রকমের খরচ কিন্তু রয়েছে, হিডেন কস্ট রয়েছে বিজনেসের, তো সেগুলো সব মিলে কি হবে যে বিনিয়োগটা কিন্তু অনেকটাই নিরুৎসাহিত হবে বলে আমার ধারণা আগামী অর্থ বছরের বাজেট যদি আমরা বাস্তবায়ন করি। তবে হ্যাঁ, এখানে কিছু কথা আছে, মানে অভ্যন্তরীণ বিনিয়োগের কথা। অভ্যন্তরীণ বিনিয়োগের মানে হচ্ছে পরে উৎপাদন, এবং উৎপাদনের মাধ্যমে কিন্তু তখন এই মূল্যস্ফীতির উপর প্রভাব পড়বে। এখন যদি সার আমদানি করে যদি উৎপাদন আমরা করি তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডলারের দাম বেড়ে গেছে, যার ফলে সারের দাম বেশি, আবার সেই ক্ষেত্রে ডিজেলের দাম বেশি, জ্বালানি পণ্যের দাম বেশি, বিদ্যুতের দাম বেশি, এইভাবে করে করে কিন্তু বেশির উপরে কিন্তু আমরা আছি। এখন যে বিষয়টা বাজেটের একটা উজ্জ্বল দিক আমি বলবো সেটি হলো মেড ইন বাংলাদেশকে কিন্তু উৎসাহ দেওয়া হয়েছে। এবং আপনি একটু খেয়াল করবেন যে অনেকগুলো পণ্যের ক্ষেত্রে যে কাঁচামাল, তারপরে সেখানে মধ্যবর্তী পণ্য, এগুলো ইম্পোর্টের ক্ষেত্রেও এটা কমন হয়েছে, যেগুলো নিয়ে আসলে দেশের ভিতরে পণ্য উৎপাদিত হবে সেগুলোর। এবং একই সঙ্গে দেশের ভিতর থেকে যদি সোর্সিং করা হয়, মানে কাঁচামালটা আমাদের দেশের ভিতরে যদি উৎপাদন করি, তাহলে সেই ক্ষেত্রে সেখানে কিন্তু মানে সেভাবে আর কর নেই। তাহলে সব মিলিয়ে দেশের ভিতরের যে বাজার সেটাকে শক্তিশালী করার ক্ষেত্রে আমি মনে করি যে একটা ভিন্ন মাত্রা কিন্তু এসছে আমাদের এই বাজেটে, কিন্তু সেটা আসলে বুঝতে হবে আমাদের পরিধি কতটা। হ্যাঁ, সেটা আমি মনে করি যে ভালো একটা উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু এই বিনিয়োগকারীরা কি মনে করেন, তারা ভাবেন যে আসলে ব্যাংক ঋণের সুদের হারটা অনেক বেশি, তার মানে আসলে বিনিয়োগ খরচ বেশি। কিন্তু আমরা কি করি যে অনেকটাই বাইরের থেকে আসলে সবকিছু সোর্স করতে চাই, কিন্তু দেশের ভিতরে আসলে সক্ষমতা বাড়াতে হবে। আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রীর একটা নির্দেশনা ছিল হয়তো, যে তিনি হয়তো চেয়েছেন যে এই মেড ইন বাংলাদেশটাকে প্রমোট করা হোক। এই জিনিসটা খুব দ্রুত বুঝতে হবে আসলে ব্যবসায়ীদের, এবং সেইভাবে এগোতে হবে। যদি এরকম হয় তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি যে না, আমি খুব ক্ষুদ্রভাবে একদম সাধারণ মানুষের জায়গা, বাজেট তো আসলে এই 1 বছরের জন্য পেশ করা হয়েছে। তো
তো আপনি বুঝতে হবে যেটি বলছেন, মানে মেড ইন বাংলাদেশ কনসেপ্টে যদি যাওয়া যায় সেই সময় 1 বছরের মধ্যে পেয়ে আবার সেটা ইউটিলাইজ করা যাবে আপনার মনে না, হয়? এখন আমি মনে করি যে এটা একটা শুরু এবং ভালো শুরু। এখন এইটা বুঝতে বুঝতে যদি আমাদের হয়তো কয়েক মাস চলেও যায়, তারপরে যদি বুঝে সেই অনুযায়ী আসলে আমাদের দেশের ভিতরে সোর্সিংগুলো করেন বা কাঁচামালগুলো তৈরি করা শুরু করেন, তাহলে আমি মনে করি যে এটা অনেক কাজে দেবে আমাদের। কিন্তু আমি যেটা প্রথমে বলেছিলাম যে 6.5% হয়তো হবে না, 7.5% যদি টার্গেট করা হয় এবং একই সঙ্গে ম্যাচিং একটা মনিটারি পলিসি যদি করা হয়, আমি মনে করি যে কিছুটা সময় লাগবে, 2-3 বছর সময় লাগবে, তবে আস্তে আস্তে মানে ট্রেন্ডটা পজিটিভ। ট্রেনটা পজিটিভ, হ্যাঁ। তো সেই অর্থে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে দেখেন, প্রবৃদ্ধির কথা যদি আমরা ধরি, 5.7%, এখন এটা কিন্তু খুবই কনজারভেটিভ একটা টার্গেট। হ্যাঁ, যখনই আমি প্রবৃদ্ধি একটা বড় লক্ষ্যমাত্রা তৈরি করব, তার মানে হচ্ছে তখন আমরা উৎপাদনটা বাড়াচ্ছি, সেবাটা বাড়াচ্ছি। তার মানে হলো যে প্রবৃদ্ধির সঙ্গে কিন্তু মূল্যস্ফীতির একটা ইতিবাচক সম্পর্ক রয়েছে। যখনই প্রবৃদ্ধি বাড়বে তখনই মূল্যস্ফীতি কিন্তু কমবে। হ্যাঁ, তো সুতরাং আমি মনে করি যে টার্গেটটা একটু বেশি হতে পারতো প্রবৃদ্ধির, এবং সেই অনুযায়ী তখন আমরা হয়তো এই যে ফিসক্যাল এক্সপানশন করতে পারতাম। মানে সেটাই তো আসলে ছিল ধারাবাহিকভাবে। হ্যাঁ, ছিল। এবারে গিয়ে অন্যরকম এবার আমরা আইএমএফ এর যেহেতু শর্তের উপরেই কিন্তু অনেকটাই আমাদের বাজেটটা তৈরি হয়েছে, এবং তারা বিভিন্ন রকমের প্রত্যাশা করছেন বাংলাদেশের অর্থনীতির কাছ থেকে। বিভিন্ন রকমের সংস্কার কার্যক্রম রয়েছে আমাদের হাতে। তো সব মিলিয়ে সবকিছু বাস্তবায়ন করতে গিয়ে এটা রিঅর্গানাইজ করা ইকোনমিকে, তো সেইভাবে করেই আসলে এই বাজেটটা হচ্ছে। তো আমি মনে করি যে এখন বাজেটটা যদি ভালোভাবে বাস্তবায়ন করা যায়, মানে আমরা কি করি যে বাজেটটা একরকম দেই, পরে বাস্তবায়নে অনেক কাটছাট করি। আর সবচেয়ে বড় কাটছাট হয় কিন্তু আমাদের যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি, যেটা হচ্ছে আসলে আমাদের সরকারের সবচেয়ে বড় যে উন্নয়ন কর্মসূচি বা বিনিয়োগ কর্মসূচি, তো সেই জায়গাতে কাটছাট করতে গিয়ে আসলে আমাদের বাজেটটা ঠিকমতো বাস্তবায়িত হয় না, এবং দেখা যায় যে ওই থার্ড কোয়ার্টারে গিয়ে হয়তো কিছুটা হয়, ফোর্থ কোয়ার্টারে গিয়ে ফাইনালি আর কি তাড়াহুড়া করে আমরা প্রায় 50% মতো বাস্তবায়ন করি, তখন কোয়ালিটিও ভালো থাকে না। তো অনেক রকমের প্রশ্নটা আমি মনে করি যে এখন যেহেতু ছোট একটা বাজেট হয়েছে, মানে কম্পারেটিভলি ছোট, এখন যদি দক্ষভাবে বাস্তবায়ন করা যায়, যদি আমাদের দুর্নীতির সুযোগ কিছুটা কমানো যায়, তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু সুফল আসবে এবং আস্তে আস্তে আমরা একটা শৃঙ্খলার দিকে যাব। তখন হয়তো দীর্ঘমেয়াদে আমরা হয়তো মূল্যস্ফীতি কিছুটা কমাতে পারি। এটি আসলে জনাব ইমরান হাসান আপনার কাছে আসি, এবং যেটি বিনিয়োগের ক্ষেত্রে বলছিলেন ডক্টর কবির, সেই জায়গা থেকে আপনি একটি সংস্থার মহাসচিব, রেস্তোরাঁ মালিক সমিতি, ব্যবসায়ীদের একটা বড় জায়গা। সুতরাং আপনার কাছে কেমন মনে হলো বিনিয়োগের পরিবেশ, যেটি ডক্টর কবিরও বলছিলেন যে খুব সুখকর হয়তো হবে না, মানে আপনারা প্রতিক্রিয়া তো দিয়েছেন বোধহয় ইতিমধ্যে, তারপরেও যদি শুনেন। জি, ধন্যবাদ আপনাকে। আসলে আমরা যে খাতে কাজ করছি সেই খাতে লাস্ট কোভিডের আগে যেই প্রকার আমাদের যে ইনভেস্টমেন্ট ছিল, একটা বুমিং সেক্টর, কোভিডের আমরা মোটামুটি ভালো রকম হোঁচট খাই। এর পরপরই ইউক্রেন যুদ্ধের পরে যখন বাজার টালমাটাল হলো, তখন থেকেই কিন্তু আমাদের এই বিনিয়োগ কমে আসা শুরু হলো। এখানে অনেক নবীন ব্যবসায়ী, উদীয়মান ব্যবসায়ীরা ঝরে পড়ে গেছে। এখন যারা আছে তারা চেষ্টা করছে টিকে থাকার জন্য, লড়াই করছে যাতে টিকে থাকতে পারি। আমার নিজেরও কয়েকটা প্রতিষ্ঠান আমরা লুজিং কনসার্ন হয়ে বসে আছে, বিকজ অফ আমরা যদি প্রাইস অ্যাডজাস্টও করি, আমাদের ওই কাস্টমারগুলো আমরা পাচ্ছি না। কাস্টমার একই আছে, তাদের কনজিউম ক্যাপাসিটি কমে গেছে। আর বাজারের সমস্ত প্রোডাক্ট, যেমন বললেন খাদ্য মূল্যস্ফীতি 11%-এর মতো, কিন্তু কমার কোনো লক্ষণ নাই। এইটার কোনো কার্যকর পদক্ষেপ আমি মনে করি দেখছি না ওভাবে, কারণ সমন্বয়হীনতা একটা বড় অভাব আমাদের দেশে। মানে বাজেটের পরেও একই রকম আপনার মনে হয়? আমার মনে হচ্ছে যে লক্ষ্য তো এটাই বলা হচ্ছে, যে পর্যন্ত আমাদের সেক্টরে যে পর্যন্ত আপনার বাজারে মূল্যস্ফীতি 6-7% না আসবে, সেই পর্যন্ত আমাদের ব্যবসায়ীরা ভালো করতে পারবে না, তারা কোনোভাবেই টিকে থাকতে দুরূহ ব্যাপার হবে। এর মধ্যে আরেকটা বিষয় হচ্ছে যে 29শে ফেব্রুয়ারি দুর্ঘটনার পরে একটা নেগেটিভ ইম্প্যাক্ট তো টোটাল বাজারে এসছে, এবং এখানে অনেকেই আতঙ্কিত হয়ে নতুন করে আর ইনভেস্টমেন্টে যাচ্ছে না। কারণ কোথায় কোন যেই পরিমাণ আমাদের জটিলতা সামলাতান্ত্রিক কাজ করতে গিয়ে, যদিও মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে একটা বড় কমিটি হয়েছে, সেই কমিটির মাধ্যমে আমরা কিন্তু কাজ করছি কী করে একটা ওয়ান স্টপ সার্ভিস দেওয়া যায়। আমাদের প্রথম মিটিং হয়েছে, আমরা চাচ্ছি প্রথমে ঢাকাকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা এবং সারা বাংলাদেশে নিয়ে আসা। কিন্তু আমি আপনার এই বাজেট নিয়ে আমার 2-3টা অবজারভেশন আছে, যে আমি সাধারণ ব্যবসায়ী হিসেবে, এদেশের নাগরিক হিসেবে। যেমন আমাদের মূল সমস্যা হচ্ছে আমি যেমন নিজে ফেস করছি, আমাদের দক্ষ কর্মী নাই। দক্ষ কর্মী না থাকার কারণে আমাদের পটেনশিয়ালিটি আমরা যে কীভাবে লুজ করছি চিন্তারও বাইরে। কারণ আমাদের যে শিক্ষার মানের ব্যাপার, শিক্ষা খাতে বরাদ্দ নাই বললেই চলে। শিক্ষা খাতে শুধু অবকাঠামো হয়েছে, আর কিন্তু যে শিক্ষার যে মানের যে
ডেভেলপমেন্ট দরকার, যে আধুনিক যুগের সাথে যে আমরা স্মার্ট বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর যে অঙ্গীকার আছে সেটা যাওয়ার জন্য যেই পরিমাণ যেই স্ট্যান্ডার্ডের শিক্ষা ব্যবস্থা হওয়া উচিত ছিল সেটার ধারে কাছেও আমরা নাই। এখন এইটা কিভাবে সমাধান হবে এটার কোনো দিক নির্দেশনা বাজেটে নাই, কারণ শিক্ষা হচ্ছে মেইন একটা দেশ পরিবর্তনের ইঙ্গিত তো আমরা পাচ্ছি। দেখেন কর্মমুখী শিক্ষার কথা বলা হচ্ছে, কিন্তু এটা তো বলে যাচ্ছে আরো। দেখেন আমি একটু বলি, হচ্ছে কবে বাস্তবায়ন হবে? আপনার ওইটা বাস্তবায়ন করতে করতে দেখবেন যে আবার যেভাবে চেঞ্জ হচ্ছে, যে প্রযুক্তিতে আমরা এগিয়ে যাচ্ছি, এআইতে প্রযুক্তিতে চলে গেছে সব কিছু, সেই জায়গাতে আমরা পিছিয়ে আছি না। আপনি কিন্তু আজকে আইফোন যদি 15 লঞ্চ হয়েছে ঢাকায় কিন্তু চলে আসছে, ওইটা কিন্তু আপনি অ্যাডপ্ট করতে পারতেছেন, কিন্তু ওদের শিক্ষা ব্যবস্থা যেভাবে যে স্ট্যান্ডার্ড চলে গেছে সেটা তো আমরা অ্যাডপ্ট করতে পারছি না। তো আমরা সেই সনাতন পদ্ধতি থেকে বেরোতে বেরোতে তো আবার নতুন পদ্ধতি চলে আসছে। তো এই জন্য আমাদেরকে এই জায়গাটা একটা বড় গুরুত্ব দেওয়া উচিত। সেকেন্ড থিং হচ্ছে স্বাস্থ্য খাতে আমরা যে রেমিটেন্সের অভাবে যেই প্রবলেমটা আমাদের হচ্ছে, যে আমাদের যে ডলারের যে মানে ডলার যে ফ্ল্যাকচুয়েট হলো, কারা দায়ী? তাদের বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা নিতে আমরা দেখি নাই। এখন এই স্বাস্থ্য খাতেও আপনার বরাদ্দ তেমন নাই বললে চলে, কারণ আপনার একটা বড় টাকা স্বাস্থ্য খাতে বিদেশে চলে যাচ্ছে। প্রত্যেকটা মানুষই যারা অবস্থাশালী তারা দেশের স্বাস্থ্য ব্যবস্থার উপরে আস্থা নাই, তারা কিছু হইলেই পার্শ্ববর্তী দেশ একটু ভালো হলে অন্য দেশে চলে যাচ্ছে। সেটার ব্যাপারে আমরা সুদূর প্রসারী কোনো অনেক উন্নয়ন হয়েছে আমাদের এই স্বাস্থ্য খাতে। মাননীয় প্রধানমন্ত্রী অনেকগুলো হসপিটাল করেছেন, বিনিয়োগ করেছেন, কিন্তু আমরা প্রায় নেতিবাচক খবর দেখে এত কেনাকাটার পরেও বাক্সবন্দি অবস্থা সব মেশিনপত্র পড়ে আছে, সেখানে কোনো দিক নির্দেশনা নেই আসলে কেনাকাটা কি নতুন করে হবে না, যেগুলো আছে বাস্তবায়ন হবে। আরেকটা বিষয় যে কৃষি উৎপাদন, আমরা দেখেন আমরা ম্যাক্সিমাম কৃষির উপর ডিপেন্ডেন্ট। আমাদের ভোগ্যপণ্য 4-5টা আইটেম, চিনি ধরেন আপনি, তেল এবং আমাদের ধরেন এই গম, এই 3টা জিনিস তো আমাদের মেইন ইম্পোর্ট করতে হয়, এটা আমাদের বাল্ক আকারে ইম্পোর্ট করতে হয়। এইখানে এই কৃষি উৎপাদনের ক্ষেত্রে এই যে সারের সংকট যাচ্ছে, বিভিন্ন সারের দাম বেড়ে যাচ্ছে, সব বেড়ে যাচ্ছে, কিন্তু কী করে এই কৃষিতে আমরা স্বয়ংসম্পূর্ণ হব, বিশেষ করে এই 3টা জায়গায়। তেলের ব্যাপারে আমরা দীর্ঘদিন বলে আসছি, যদি আরও 10 বছর আগে থেকে যদি তেলের ব্যাপারে পার্বত্য চট্টগ্রামে যেই অবহেলিত জমিগুলো পড়ে আছে, আমরা যদি এখানে পাম চাষ করতে পারতাম, আজকে কিন্তু পামের সুফল পেতাম, তাহলে আমাদের এই তেলের জন্য হাহাকার হতো না। আমাদের যে ইন্ডাস্ট্রিয়ালিস্টগুলো আছে, সরকার যদি মনে করে যে ইন্ডাস্ট্রিয়ালিস্টকে বাধ্যবাধকতা দিয়ে দিবে, তোমাদের যে তেল তোমরা প্রডিউস করো বা রিফাইন করো, তোমাদের উচিত হচ্ছে যে এই তেলগুলো নিজেরা প্রডিউস করো, অ্যাটলিস্ট 25% নেক্সট 5 ইয়ার্সের মধ্যে, 50% নেক্সট 10 ইয়ার্সের মধ্যে। এই ধরনের পরিকল্পনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, কারণ আপনাকে ডিপেন্ডেন্সি হইতেই হবে এই তেলের উপরে, চিনির উপরে, আপনার গমের উপরে। আমদানি নির্ভরতা যতদিন আপনার থাকবে। ইমরান স্যার, আপনার সেক্টর নিয়ে আমি কথা বলি। আপনি শুরুতেই শিক্ষা খাত নিয়েও বলেছেন যে যেহেতু দক্ষ কর্মীদের আপনার অভাব আছে, আপনাদের যে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি এবং রেস্তোরাঁর সংখ্যা যদি আপনি ঢাকা শহরে চিন্তা করেন, আমি যে এলাকায় থাকি সেখানে একটা রাস্তা আছে যেখানে রাস্তার দুধারে 10 তলা টাওয়ার এবং প্রতিটিতে রেস্টুরেন্ট ভরা, এবং কিছুদিন আগে দুর্ঘটনার পরে একটা রেস্তোরাঁ, একটা বিল্ডিং বন্ধ হয়েছে। তাহলে দক্ষতার কথা আপনি বলছেন, কর্মীদের দক্ষতার কথা বলেন, সচেতনতার কথা যদি বলেন, আমরা আপনাদের দায়িত্ব আপনারা পালন করেছেন কিনা? আমরা দেখেন চেষ্টা করছি, যেহেতু এইটা ক্ষুদ্র উদ্যোক্তাদের একটা সংগঠন। আপনি জানেন বিভিন্ন জায়গায় ক্ষুদ্র উদ্যোক্তারা একসাথে কাজ করতে গেলে অনেক প্রবলেম ক্রিয়েট হয় এখানে। যেমন সবাই তার ব্যবসাটা, ছোটো ব্যবসাটা নিজে নিয়েই ব্যস্ত, তখন ওইভাবে তারা অ্যাসোসিয়েশনকে সময় দেন, অ্যাসোসিয়েশনকে তারা ওইভাবে বড় করতে চান না, কারণ সবাই যার যার রেস্তোরাঁ নিয়েই শেষে পড়ে থাকে, যে কোনো ক্ষুদ্র ব্যবসায়ীরা। আমি সেকেন্ড টার্মে মহাসচিব হিসেবে আসার পরে আমরা চেষ্টা করেছি যে আমাদের এই সেক্টর নিয়ে কাজ করার জন্য। সেটা সুফল কিন্তু আমরা পাচ্ছি কিছুটা, যেমন ভ্যাটের ক্ষেত্রে আমরা সুফল পাচ্ছি, আমাদের সেক্টরকে শিল্প ঘোষণা করা হয়েছে। আমরা এখন একটা নিয়ে কাজ করছি, কি করে দক্ষ জনশক্তি তৈরি করা যায়। এটা জন্য আমরা বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়ামে, বিভিন্ন করোনার অভিজ্ঞতার পরে যে আস্থার সংকট তৈরি হলো, আপনি বললেন ক্ষুদ্র হয়ে আসলো, দুর্ঘটনার পরে আস্থা, সেই মিটিগেট করার জায়গাকে আপনাদের সেখানে আমরা তো একা পারবো না, সেখানে আমাদের আন্তরিকতা অবশ্যই আছে। আমরা বদ্ধপরিকর। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর যে অঙ্গীকার নিরাপদ খাদ্য বাস্তবায়ন, এখন 29শে ফেব্রুয়ারির দুর্ঘটনার পরে আমাদের মনে হয়েছে যে সেফটিটা ইম্পর্টেন্ট এখন সবার আগে, এনভায়রনমেন্ট সেফটি, সেই সেফটি নিয়ে কাজ করছে সরকারের বিভিন্ন অধিদপ্তর। তো কাজ করছে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার সেফটি ফুড, সেফটি এনভায়রনমেন্ট, এই বাস্তবায়নের জন্য আমরা কিন্তু বিশালভাবে কাজ করছি। এখন সরকারের সবগুলো সংস্থা একসাথে একটা কমিটি হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে, সেই কমিটিতে আমিও আছি, কাজ করছি যাতে আমরা এই সেক্টরটাকে একটা সেফটি জায়গায় নিয়ে যেতে পারি। সেকেন্ড থিং হচ্ছে আমরা এই দক্ষ জনশক্তির জন্য আমরা দাবি জানিয়েছি যে বাংলাদেশের যতগুলো টেকনিক্যাল ইনস্টিটিউট আছে, একটা কর্মপরিকল্পনা ঠিক করে আমরা যাতে আগামী 10 বছরের মধ্যে 10 লক্ষ শ্রমিক তৈরি করতে পারি
কর্মকর্তা তৈরি করতে পারি, যাতে আমরা এক্সপোর্টও করতে পারবো এবং আমরা কিন্তু নিজেদের কাজেও লাগাতে সেটাই তো পারবো। আসলে শুরু থেকে আলোচনাটা ছিল। সেই জন্য সামওয়ান উদ্যোগী মানুষ দরকার। আমি সবসময় বলি আমাদের দেশে উদ্যোগ আছে তো উদ্যম নাই, উদ্যম আছে তো উদ্যোগ নাই। তো উদ্যোগী কেউ উদ্যোগী হবেন, কেউ উদ্যমী হবেন, তখনই এই সেক্টরে বাস্তবায়ন হবে। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু উদ্যোগও নিয়েছেন, উদ্যমও ছিল বলে পদ্মা সেতু হয়েছে, এই ডেভেলপমেন্ট আপনার হয়েছে। ওনার টিম যদি আরো স্ট্রং থাকতো, ওনার মতো করে ডেডিকেটেড এবং ওনার মতো করে, বলতে দ্বিধা নাই যে এখন সবাই প্রধানমন্ত্রীর দিকে তাকায় থাকেন, উনি যখন বলবেন হবে, উনি না বললে হবে না। আমার উপর অনেকেই সংক্ষুব্ধ, আমার কথা অনেকেরই ভালো লাগে না, কিন্তু বলে তো যেতে হবে। আমি সাধারণ ব্যবসায়ী হিসাবে যেই প্রবলেমগুলো ফেস করব আমার ব্যবসা করতে, সেটাই তো আমি বলবো। তো আমি যদি ভুল থাকি আমাকে বলে দিবে আপনি এখানে ভুল, ওইখানে ভুল। তারপর ট্যাক্সেশন নিয়ে আমাদের একটা কথা আছে যে ট্যাক্সেশনটা যত ইজি করবেন আপনি, মানুষ তত ট্যাক্স দিতে উদ্বুদ্ধ হবে। যারা ট্যাক্স দিচ্ছে তাদেরকেই আপনি দুমড়ে মুচড়ে ট্যাক্স আদায় করবেন, কিন্তু আপনি নতুন ট্যাক্স পেয়ার তৈরি করবেন না। এইটা কত শুনে আসতেছে ছোটোবেলা থেকেই। এইটা এখন আপনি গ্রামে গঞ্জে যান, গ্রামে গঞ্জে আপনি ইকোনমি দেখলে মাথা নষ্ট হয়ে যাবে। সেখানে তাদের টিনও নেই, ব্যবসা করে যাচ্ছে, সবই আছে। এখন হচ্ছে টিনে কয় টাকা দিচ্ছে, 3000 টাকা দেয়, 2000 টাকা দেয়। তার লিভিং স্ট্যান্ডার্ড যদি আপনি দেখেন কল্পনা করতে পারবেন না। তো ওইখানে যেতে হবে। শহরে আমি যা ভ্যাট দিচ্ছি, ট্যাক্স দিচ্ছি, আমাকে প্রতি বছরই ইনক্রিজ করতে হচ্ছে, ব্যবসা না হলেও ইনক্রিজ করতে হবে। এই যে জটিলতা থাকবে। ডক্টর মাহফুজ কবির, আপনার কাছে আসি যে প্রসঙ্গটি আসলো, রাজস্ব লক্ষ্যমাত্রা হলো 5,41,000 কোটি টাকা। এখন এই যে রাজস্বর ক্ষেত্রে একটা বড় রকমের যে চ্যালেঞ্জ আছে নিঃসন্দেহে, এবং উনি বললেন যে কর আদায়ের জায়গা থেকে যদি আমরা বলি, সেটি আসলে পুরাতন পদ্ধতি তো আছে, নতুন কোনো পদ্ধতি আপনি দেখতে পেলেন কিনা? এই বড় রকমের আয়টা কিভাবে হবে তাহলে আসলে? হ্যাঁ, আসলে আয়টা যে খুব বড় রকমের এরকমও নয়, তবে আমাদের যে বাজেটের আকার এবং একই সঙ্গে যদি আমরা অন্যান্য উৎস থেকে কি হতে পারে, বিশেষ করে আমাদের যে ফরেন লোন এবং দেশের ভিতরে যে ডোমেস্টিক রিসোর্স মোবিলাইজেশনের জন্য ব্যাংক এবং এই যে সঞ্চয়পত্রের উপর নির্ভরতা, এই কম্পোজিশনটা যদি দেখি তাহলে সেক্ষেত্রে একটু বড়ই বলবো। এখানে 4,80,000 কোটি টাকা এনবিআর, এবং এর বাইরে হচ্ছে আমাদের যে নন এনবিআর যে ট্যাক্স, এবং তারপর সাথে আমাদের যে ট্যাক্সের বাইরে আর কি যে রেভিনিউ, সেটি নন ট্যাক্স রেভিনিউ। তো এই যে কম্পোজিশন, সেই কম্পোজিশনে আমি মনে করি যে আসলে আমাদের এই যে ট্রেডিশনাল যে ফ্যাশন সেটাই আছে। মানে এর একটা বড় কারণ হলো যে আমাদের এনবিআর এর কোনো স্ট্র্যাটেজিক রিফর্ম হচ্ছে না, এবং বেশ অনেকদিন ধরেই হচ্ছে না। এবং এখানে আপনি একটু খেয়াল করবেন যে আসলে এনবিআর এর কর্মকর্তারা মূলত ট্যাক্স কালেক্টর, তারা কিন্তু ট্যাক্স প্ল্যানার নন। পরিকল্পনা থাকলে তখন কিন্তু সুন্দরভাবে সেটা সংস্কার হয়। তো আসলে তো এনবিআর এর কিন্তু সংস্কার সেরকম হচ্ছে না, এবং তাদের কোনো পরিকল্পনা নেই। এখন কিন্তু যে টপ ডাউন, মানে ফাইন্যান্স মিনিস্ট্রি বলে দিচ্ছে যে এতটুকু হচ্ছে আমাদের রেভিনিউর টার্গেট, বিশেষ করে যে মিডিয়াম টার্ম যে রেভিনিউ ফ্রেমওয়ার্ক যেটা আছে সেটা অনুযায়ী। তো সেই অনুযায়ী আবার আইএমএফও বলছে যে রাজস্ব বাড়াও। তো কিন্তু আসলে তো যেহেতু এনবিআর রিফর্ম হচ্ছে না, পারবে কিভাবে, আসলে স্ট্র্যাটেজিটা কি? স্ট্র্যাটেজিটা নেই। তো খুব দুঃখজনকভাবে এটাই হচ্ছে, এবং তারা নিজেরাও আসলে নিজেদের মতো করে কোনো স্ট্র্যাটেজি তৈরি করছে না। যদি একটা মিডিয়াম টার্ম স্ট্র্যাটেজি থাকতো তাহলে কিন্তু উপর থেকে চাপিয়ে দেওয়া যেত না। এবং আরেকটা বিষয় হচ্ছে যে জনবল আছে, সেই জনবলটা অনেকটাই কিন্তু এই যে শহরগুলোতে কনসেন্ট্রেটেড। মানে এটা এখন শহরের বাইরে গিয়েও কীভাবে করা যায়, সেটি হলো যে লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউশনগুলো রয়েছেন, সেখানে লোকাল লিডাররা রয়েছেন, সেখানে যে স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধির বাইরেও কিন্তু প্রশাসন রয়েছে। একদমই তাই। এভাবে লিঙ্ক করেও কিন্তু অনেক সময় অফিস না থেকেও কিন্তু এভাবে কালেক্ট করা যায় বা অন্তত আইডেন্টিফাই করা যায়। কিন্তু এই সারা দেশ জুড়ে যে এত উন্নয়ন হচ্ছে, এবং আজকাল একেবারে ঠিক উপজেলা প্রভার অনেক জায়গা আছে যে তার বাইরেও বড় বড় কিন্তু গ্রোথ সেন্টার আছে, কিন্তু সেইখানে কিন্তু আমাদের সেই ব্যাটটাকেও আমরা ইমপ্লিমেন্ট করতে পারলাম না, এবং একই সঙ্গে আমরা কিন্তু সেইভাবে আসলে ইনকাম ট্যাক্সও করতে পারছি না। তো এরকম করে আসলে আর কত, মানে এই পুরো ইনডিরেক্ট ট্যাক্সের উপরে এত ডিপেন্ডেন্সি, এবং এতে যে সমস্যাটা হচ্ছে সেটা হলো যে আপনি একটু খেয়াল করবেন যে আমাদের দেশে কিন্তু যে আয়ের অসমতা অনেক বেড়ে গেছে, বিশেষ করে যে শহরাঞ্চলে অনেক বেশি আর কি যে আমাদের ইনকাম ইনইকুয়ালিটি এখন হচ্ছে। এটা একটা বড় কারণ হচ্ছে যে এই ইনডিরেক্ট ট্যাক্সের এত আধিপত্য। তার কারণ ইনডিরেক্ট ট্যাক্সটা হচ্ছে যে ধনীর উপরে যেরকম বসে গরিবের উপরে একই হারে বসে। আবার এখন যেটা করা হচ্ছিল, মানে ভাগ্যে সেটা হয়নি, সেটা হলো যে এই পুরো ভ্যাটটাকে ইউনিফর্ম করা আর কি, যে 15% সব কিছুর উপরে। তো যাই হোক সেখান থেকে একটু ব্যাক করেছি। এটা করলে পরিস্থিতি আরও খারাপ হতো। আমাদের আসলে আস্তে আস্তে কিন্তু এই যে ডিরেক্ট ট্যাক্সের দিকে যেতে হবে, কর্পোরেট ইনকাম ট্যাক্স, পার্সোনাল ইনকাম ট্যাক্স, এগুলো, এবং সেটার জন্য যে স্ট্র্যাটেজি, একটা বিরাট স্ট্র্যাটেজি দরকার, সেটা কিন্তু নেই। যারা ইমরান হাসানও বললো যে করেন আওতাটা বাড়ানোর, সেটা কিন্তু সরকারের জায়গা থেকেও বলা হয় বারংবার করে, কিন্তু সেটির তো আসলে ইমপ্লিমেন্টেশন বা প্রতিফলন তো আমরা আসলে শুধু মুখে বললেই তো হবে না, কাজ করতেও দেখাতে হবে। যে আমরা অন্তত একটা জোন যদি ঠিক করতে, ঠিক আছে আমরা সারা দেশে একবারে করবো না, আমাদের জনবল নেই,
আমরা এক একটা করে যে ডিভিশন ধরি, ডিভিশন ধরে, রাইট। ঢাকা ডিভিশনে আমরা আসলে 1-2 বছরের মধ্যে সবাইকে নিয়ে আসবো এর মধ্যে, যে যারা দিতে পারেন তাদেরকে আইডেন্টিফাই করে ট্যাক্স কালেকশনের যে উদ্যোগ নেওয়া সেটি। তো সেটি করলে কিন্তু সেখানে ভুল ত্রুটি কি আছে সেটার থেকে কিন্তু আমরা পরে আরেকটা ডিভিশনে যেতে পারি, চট্টগ্রামে যেতে পারি, তারপর খুলনা, রাজশাহী, এইভাবে করে করে সারা দেশকে 5-6 বছরের মধ্যে এই পুরো যে একবারে মডার্নাইজ করতে পারি এবং সবাইকে এর মধ্যে নিয়ে আসতে পারি। তো সেটা যদি এটা করা যেত, এবং বিশেষ করে এখনই কিন্তু সুযোগ, আমরা কিন্তু গতবার সুযোগ মানে বিদায় অর্থ বছরের সুযোগ অনেকটাই হাতছাড়া করেছি, কিন্তু এখন যেহেতু আইএমএফ রয়েছে, তাদের টার্গেট রয়েছে, এবং সরকারেরও এখন একটা বড় টার্গেট হচ্ছে আরও কত বেশি করে রেভিনিউ মোবিলাইজ করা যায়। তো সেই জায়গাতে আমি মনে করি যে একটা যদি একটা ফ্রেমওয়ার্ক থাকতো বা অন্তত এক ধরনের যদি আউটলুক থাকতো বাজেটের মধ্যে, তাহলে সেক্ষেত্রে তখন কিন্তু কর্মপরিকল্পনা তৈরি করা যেত। কিন্তু আমি মনে করি যে এই জায়গাটাতে এখনো যেহেতু প্রস্তাবনা হয়েছে, কিন্তু যেহেতু আলাপ আলোচনা চলছে, যদিও আনফর্চুনেটলি এই বছর ঈদের জন্য কিন্তু প্রায় 8-10 দিনের মতো আবার বন্ধ থাকবে সেশন, তো যার ফলে আলাপ আলোচনার সুযোগও কম। কিন্তু তারপরেও মাননীয় প্রধানমন্ত্রীর দিক থেকেও অন্তত একটা ডিরেকশন যদি চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে তখন কিন্তু মানে সাবসিকুয়েন্টলি একটা স্ট্র্যাটেজি তৈরি করা যায়। তো এইভাবে করে আস্তে আস্তে আসলে এগোতে হবে, এবং বিশেষ করে আমি মনে করি যে একটা শিফট দরকার, মানে এই যে এখন যে এত ডিপেন্ড করছি আমরা এই ট্রেডিশনাল যে সোর্স থেকে, মানে ইনডিরেক্ট ট্যাক্স থেকে, তো আস্তে আস্তে ডিরেক্ট ট্যাক্সের দিকে আমাদের যেতে হবে। এর কোনো বিকল্প আসলে নেই। জনাব ইমরান হাসান, আপনার কাছে আসি। সেটি হলো বাজেটের একটা বড় বিষয় থাকে ঘাটতি নিয়ে, এবং ঘাটতির পরিমাণ যদি আমরা দেখি 2,56,000 কোটি টাকা, এই হলো ঘাটতি। এবং সেই ঘাটতি পোষাতে আসলে ব্যাংক থেকে টাকা নিতে হবে সরকারকে 1,37,500 কোটি টাকা। ব্যাংকের যে অবস্থা সেটি নিয়ে বছর ভর আমরা আলোচনা করলাম, সেই অবস্থা থেকে এই পরিমাণ ব্যাংক থেকে টাকা নিতে হবে, এবং ব্যাংক থেকে যদি এই পরিমাণ টাকা নিতে হয় তাহলে আপনাদের যারা ব্যবসায়ী সেই ঋণের প্রবাহ, ব্যাংকের যে ঋণের প্রবাহ, সেটা তো নিঃসন্দেহে বাধাগ্রস্ত হবে, খুব সহজভাবে যদি বলা হয়। সেটি নিয়ে আপনাদের পর্যবেক্ষণটা কীরকম? দেখেন, এমনি তো আমাদের সেক্টরে ব্যাংক লোন দেওয়া হয়ই না, তারপর টুকটাক লোন দেওয়া হয়, অনেক কষ্ট করে লোন নিতে হয়, যাদের পোর্টফোলিও ভালো তাদেরকে দেওয়া হচ্ছে। কিন্তু নর্মালি এখন ব্যাংকে টাকা পাঠালেও সকালে বলে রাখতে হয়, আগের দিন বলে রাখতে হয় কালকে আমার কিছু টাকা লাগবে, তারপর ব্যাংক দেয়। এটা তো আসলে কাম্য হতে পারে না, এতগুলো ব্যাংক। আমরা ওয়েট করছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী একটা উদ্যোগ নেবেন, যে ব্যাংক খাতে যেটা সংস্কার জরুরি দরকার, কিছুটা উদ্যোগ দেখলাম মার্চ করে। আসলে এটাকে একটু ফোর্সফুলি করা উচিত, কারণ এইভাবে তো জনগণের টাকা লুট করে একদল বিদেশে নিয়ে যাবে, একটা পর একটা ব্যাংক খুলবে, এবং তারা লুটের সাম্রাজ্য কায়েম করে যাবে, সরকার কোনো ব্যবস্থা নেবে না। এটা কতদিন চলবে, এটা একটা কোশ্চেন। সেকেন্ড থিং হচ্ছে, আপনি ঘাটতি মোকাবেলা খুব ইজি ব্যাপার। দেখেন, যদি বলি কিভাবে, এই ভ্যাট আদায়ের জন্য কিন্তু থার্ড পার্টি নিয়োগ করা হয়েছে, আপনি জানেন, যারা ইএফডি মেশিন আপনার বিভিন্ন জায়গায় ইনস্টল করছে, ফিউচারে তদারকি করবে। আমরা রেস্তোরাঁ মালিক সমিতি কিন্তু আমাদের সমিতি থেকে বলেছি, একটি রেস্তোরাঁও যেন ভ্যাটের আওতার বাইরে না থাকে, ইভেন স্ট্রিট ফুডও না। কেন? আপনাকে লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে, তাহলে কিন্তু কম্পিটিশনে সবাই একটা সুযোগ পাবে কম্পিটিশন করার, তাহলে ভালো ব্যবসায়ীরা টিকে থাকবে, অসৎ ব্যবসায়ীরা টিকে থাকবে না। এইখানে একটা এখন পর্যন্ত আমরা সেই দৃশ্যমান ওইভাবে কোনো কিছু দেখছি, সামান্য কিছু পরিবর্তন দেখছি, যারা ভালো করছে তাদেরকে শুধু দেওয়া হচ্ছে। যদি বেসরকারিকরণ করাই হলো, তাহলে কেন এতদিন সময় লাগছে? তারা তো ইনভেস্টমেন্ট করার কথা। আরেকটা বিষয় হচ্ছে, এই ভ্যাটের মতো করে যদি ট্যাক্সটা গ্রামে গঞ্জে উপজেলায় যদি এই থার্ড পার্টির মাধ্যমে সোর্স নেওয়া যেতে পারে, আপনি আদায় করার দরকার নাই, আপনি থার্ড পার্টির মাধ্যমে কারা ট্যাক্স পেয়ের যোগ্য তাদের ব্যবস্থা নিয়ে, সরকার এখন ডিজিটাল, সবার কাছে আইডি আছে, সব কিছু আছে, আইডি নাম্বার দিয়ে সার্চ করলেই তো ব্যাংকে কত আছে বোঝা যাবে, তার ট্রানজ্যাকশনটা কি। এবং সরকারের যেটা উদ্যোগ আছে ক্যাশলেস ট্রানজ্যাকশন, সেই ট্রানজ্যাকশন আমাদের শুনেছি $1.5-2 বিলিয়ন চলে যায় টাকা শুধু ছাপতে। ইটস এ হিউজ মানি। আমাদের জিডিপির যদি 2 বিলিয়ন চলে যায় তাহলে কত পার্সেন্ট হয় সেটা আপনি কিন্তু, আমরা ছোট মানুষ হিসাবে যতটুকু পত্রপত্রিকায় পড়ি সেই হিসাবে বললাম। ক্যাশলেসটা যদি নগদ আছে, বিকাশ আছে, সবারই তো আছে, ফোর্সলি ক্যাশলেস করে দেওয়া উচিত। আমি এটার পক্ষে, আমরা সমিতিটার পক্ষে, ক্যাশলেস দেশ হওয়া উচিত। তাইলে হবে কি, দুর্নীতিটা অনেকাংশে বন্ধ হয়ে যাবে। তাহলে কার কত ট্রানজ্যাকশন আপনি দেখতে পাবেন। তো এইরকম থার্ড পার্টির মাধ্যমে কারা ট্যাক্স পে করতে পারবে তাদের একটা মানে গোপন রিপোর্ট সরকার নিতে পারে, যে এই জন্য সরকার কিছু প্রণোদনা দিতে পারে যারা এই ইনফরমেশনগুলো দিবে। তাহলে আপনার ট্যাক্স ডিজিটালি সেই বিষয়টা খুব কঠিন হওয়ার কথা না। 2,78,000 টাকা কোনো টাকাই না। আমি বিশ্বাস করি বাংলাদেশে 10 লক্ষ কোটি টাকা কালেকশন করা সম্ভব যদি সরকার সিরিয়াস হয়। এবং আপনি দেখবেন, এটা শুনতে অবাক লাগবে, আমি মনে করি
যে এই বাজেটে কিছু পরিকল্পনা করা হয় বড়দের সুবিধা দেওয়ার জন্য, এবং বাজেট প্ল্যান করে কারা, এনবিআর। এখানে আমরা কোনো পলিটিক্যাল লোকের কোনো ইনভলভমেন্ট দেখি নাই। এটা নিয়ে আলোচনা হয়েছে কার কি দরকার, কোনো পলিটিক্যাল নেতা কি আমাদের সাথে কি বসছে, কোনো অ্যাসোসিয়েশনের সাথে কি দরকার, কিভাবে চাই, কিভাবে হবে। অর্থমন্ত্রী কি বসেছে একবার গেছে, 1 মিনিটের জন্য সময় নাই শোনার জন্য। এতগুলো একদিন যদি 2 ঘন্টা সময় দেন এফবিসি চাইতে, হ্যাঁ আমি অনেক প্রস্তাবনা পাঠিয়েছি, প্রস্তাবনা তো মন্ত্রী মহোদয়ের কাছে যায় নাই, প্রস্তাবনা গিয়েছে এনবিআর এর কাছে। ওনারা কাটছেট করে যেটা তাদের প্রায়োরিটি, তারা বড় কোম্পানিগুলোকে সুযোগ দেওয়ার জন্যই কাজ করে থাকে, এবং তারা আলটিমেটলি রিটায়ার্ডের পরে কোম্পানিতে জয়েন করে, ফ্যাসিলিটিস নেয়। আপনি এখন একটা সমীক্ষা চালান, প্রত্যেকটা বড় কোম্পানিতে আপনি দেখবেন যে সরকারি আমলারা যারা রিটায়ার্ড করছে, পলিসি মেকিং করছে, কোনো না কোনো কোম্পানির অ্যাডভাইজার, এবং তাদের বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা নেন নাই। তারা তাদেরকে দিনে দিনে যেভাবে যেই জায়গায় নিয়ে গেছেন, ফিউচারে কি হবে এটা বলা মুশকিল। তাদের আন্ডারে আমাদেরকে চলে যেতে হবে, আমরা প্রজা হয়ে যাব, তারা রাজা থাকবে, কারণ আমি ট্যাক্স পেয়ার, আমার সেই মূল্যায়নটা হবে না। তারা এইভাবে যদি বাস্তবায়ন করে ট্যাক্সের প্ল্যানগুলো, আপনি দেখেন চিনি ভারত থেকে দেদারসে চিনি আসতেছে, কোনো ট্যাক্স ছাড়াই আপনার চোরাকারবারি হিসাবে আসতেছে, কিন্তু চিনির বাজারে ট্যাক্সেশন দিয়ে রাখছে, আজকে আমাদের চিনির দাম কমতেছে না। তাহলে এই যে আমাদের যে হুন্ডির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুট হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, কারা হুন্ডি করে সরকার কি জানে না? আপনি কি দৃশ্যমান কোনো ব্যবস্থা নিতে দেখছেন? আপনি যারা এই যে খেলাপি ঋণ, যখন আওয়ামী লীগ গভর্নমেন্ট প্রথম আসলো, সেই কত 27,000 কোটি না কত কোটি টাকা ছিল, এখন কত কোটি টাকা, কারা খেলাপি, তাদের বিরুদ্ধে কি দৃশ্যমান ব্যবস্থা নিছেন? তাদেরকে যারা সত্যি সত্যি খেলাপি, অনেকে ব্যবসায় লস করতে পারে, সেটা খেলাপি, আপনি ইনভেস্টিগেশন করলেই তো বুঝবেন। কিন্তু যারা বিত্ত বৈভব টইটুম্বুর হয়ে গেছে, যারা ব্যাংক করে, ব্যাংক থেকে লুটপাট করে নিয়ে এই ব্যাংকে সিক করে দিলে এক পরে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে দেখছেন? কিন্তু আমরা এই বলেই যাব, ওই রকম ব্যবস্থা দেখবো না, কারণ এই যারা ট্যাক্স দিবে তাদেরকে চুষে পুষে আরও জীবন বের করে ফেলবে, আর যারা ট্যাক্স দিবে না তারা বহাল তবিতে থাকবে, দেশ বিদেশে টাকা পাচার করবে, প্রত্যেকের মালয়েশিয়ায়, দুবাই বাড়ি থাকবে, আমেরিকা কানাডায় বাড়ি গাড়ি থাকবে, আর আমরা যারা এখানে মানে ছোট ছোট ব্যবসায়ী আছে, আমরা নিষ্পেষিত হইতেই থাকবো। ডক্টর মাহফুজ কবির, আমি কথাটা একটু অন্যভাবে বলি, যে জনাব ইমরান হাসানের সাথে যখন কথা বলছিলাম, এবং উনি একজন বিনিয়োগকারী হিসেবে, ব্যবসায়ী হিসেবে এক ধরনের আক্ষেপ ওনার মধ্যে আছে, এবং অর্থনীতির হয়তো খুব জটিল সমীকরণের কথাগুলো উনি বলছেন না, কিন্তু খুব সহজ করে ভোগান্তির জায়গাগুলোর কথা বলছেন। সেটি তো আসলে জনগণ হিসেবে আমাদেরও তো প্রত্যাশা সেই জায়গায়, আমাদের বান্ধব বাজেট হবে এবং আমাদের ভোগান্তি কমবে, আমরা কিছুটা, এবং উদ্দেশ্য তাই। টেকসই উন্নয়নের যদি আপনি কথা বলেন, তাহলে তো উন্নয়নটা সর্বব্যাপী হতে হবে। এবং উনি বললেন স্মার্ট বাংলাদেশের কথা আমরা বলছি, স্বপ্নযাত্রা, ক্যাশলেস সোসাইটি, সেটির কথা উনি বলেছেন। অগ্রগতি আসলে কতটুকু হলো? হ্যাঁ, অগ্রগতি হচ্ছে, মানে একেবারে যে কিছু হচ্ছে না বিষয়টা এরকম নয়। তবে ক্যাশলেসের দিকে আসলে আমি মনে করি যে মার্কেট বেসড যে রেসপন্সগুলো রয়েছে, তো সেগুলো কিছু কিছু করে আসছে, কিন্তু আসলে একটা বুঝতে হবে যে আমাদের দেশের ভিতরে একটা বিশাল ইনফর্মাল ইকোনমি রয়েছে, এবং ব্যাংকের মধ্যে যত টাকা আছে বা পুরো ইনস্টিটিউশনগুলোর মধ্যে যত টাকা আছে, আমি মনে করি যে তার চাইতে একটা বড় অংশের টাকা কিন্তু আসলে এই প্রতিষ্ঠানগুলোর বাইরে রয়েছে। এবং এর মধ্যে দেখবেন যে মহাজন রয়েছে, শহরে আছে, গ্রামে অনেক মহাজন রয়েছে, দাদন ব্যবসা হচ্ছে, তো সেখান থেকে বিপুল পরিমাণে এই যে ইনফর্মাল যে এগ্রিকালচার লোন, সেগুলো কিন্তু আসছে। এর বড় কারণ কি? আমি মনে করি যে এই যে হোটেল রেস্তোরাঁর যে ব্যবসা, এটা একটা ছোট উদাহরণ, আরও অনেক বড় বড় এতে জায়গা রয়েছে, যেমন এই যে কুটির শিল্প, তারপরে অতি ক্ষুদ্র, তারপরে ক্ষুদ্র মাঝারি, এদের মধ্যে অনেকেই কিন্তু আসলে এই ব্যাংক থেকে ঋণ পান না। তো এখন খুব আনফর্চুনেটলি যে আমাদের একটা এসএমই লোন পলিসি রয়েছে বাংলাদেশ ব্যাংকের, কিন্তু সেটা কোনো বাস্তবায়নই হচ্ছে না। তো প্রত্যেকটা জায়গাতে এগুলো কিন্তু বলে দেওয়া হয়েছে যে প্রত্যেকটা উপজেলা থেকে কী ব্যবসা রয়েছে, উপজেলা ধরে ধরে ব্যবসা কিন্তু আইডেন্টিফাই করা হচ্ছে, কিন্তু এগুলো যাচ্ছে না। এখন কি করবে মানুষ এই কী করবে? এই যে ইনফর্মাল যে সোর্সগুলো রয়েছে, তো সেগুলো বা নিজেদের কিছু টাকা রয়েছে পারিবারিক, তার উপর নির্ভর করছেন। আমি মনে করি যে আসলে আমাদের স্মার্ট বাংলাদেশের মূল কথা হচ্ছে কি, যে পুরো ইকোনমিটাকে আসলে এরকম ডিজিটাল ইকোনমি করতে হবে, এবং সেখানে এই ক্যাশটা আমি মনে করি যে একটা বড় শুরু বা সূত্রপাত হওয়া যেতে পারে। এটার একটা বড় সুবিধা হচ্ছে কি, যে যখন এই পুরো একটা ট্রান্সপারেন্সির মধ্যে আসবে, ডিজিটাল ফুটপ্রিন্ট থাকবে, তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন যে কাকে কতটুকু ট্যাক্সের মধ্যে নিয়ে আসতে হবে। ইনকাম ট্যাক্স নিয়ে আসা, তারপরে হচ্ছে আপনার অন্য যে সমস্ত ট্যাক্স রয়েছে, তো সেগুলো তখন আদায় করাটা অনেক সহজ হবে। তো এই সুবিধাটা যদি আমরা ভাবি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অনেক সহজ হয়ে যাবে। এটা ভাবার তো কোনো বিকল্প নেই। রাজস্ব আয়ের যদি লক্ষ্যমাত্রা আপনি ধরেন, তাহলে তো ওই আওতা তো বাড়াতে হবে। অবশ্যই, এটা অবশ্যই করা উচিত। এবং এখন দেখতে পাচ্ছেন যে হাজার হাজার কোটি টাকা কিন্তু প্রতিদিন লেনদেন হচ্ছে এই যে নগদ বা বিকাশ এগুলোতে। তো এখন তার মানে হচ্ছে যে পুরো ইকোনমি ভাইব্রেন্ট এবং এটা ভালো ডিরেকশন আছে। তো সেখান থেকে কিন্তু আমরা আমাদের প্ল্যানগুলো করতে পারি।
এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে এর সঙ্গেই কিন্তু আসলে আমাদের অন্যান্য যে ব্যবসা বাণিজ্য এবং পুরো যে ঋণের যে প্রবাহ, সরকারের যে আসলে ঋণ, তো সেগুলোও কিন্তু নির্ভরশীল। তার কারণ যখনই আপনার ব্যবসা বাণিজ্য ভালো হবে তখনই কিন্তু আর এই যে ক্যাশলেস যখন করতে পারবো আমরা, তখনই কিন্তু আমাদের রেভিনিউ কালেকশনটা বেশি হবে। তখন কিন্তু আবার এই যে সরকারের ঋণের জন্য হাত পাততে হবে না কারো কাছে। এখন দেখেন বাজেটে কিন্তু আমাদের বৈদেশিক ঋণ হচ্ছে 95,100 কোটি টাকা। সামহাও যদি এটা না আসে, মানে আমাদের যদি সেখানে হয়তো 75,000 কোটি টাকা যদি আসে, তাহলে বাকি 20,000 কোটি টাকা কোথেকে আসবে? তখন কিন্তু ব্যাংকের উপরে অনেক বেশি আবার চাপ বাড়বে। অলরেডি আছে আমাদের প্রায় 1,37,000 কোটি টাকা, সেখানে আরো 20,000 যদি বাড়ে, তাহলে তখন আমরা কিভাবে বাস্তবায়ন করবো বাজেট? মানে মূল চাপটা কোথায় পড়বে? আমাদের এই যে এডিপির উপরে। তখন কিন্তু এডিপিকে আবার কাটছাট করতে হবে। তার মানে হলো যে পুরো একটা ভিসার সাইকেল তৈরি হবে। আর এর পাশাপাশি দেখেন সঞ্চয়পত্র বিক্রিটাও কিন্তু অনেক এখন কমে গেছে। আবার আর একটা নতুন ইনস্ট্রুমেন্ট আসছে, সেটা হলো যে আমাদের ট্রেজারি বিল, বন্ড, এগুলো হলো বিক্রি করছি আমরা, করে কিন্তু আবার বাজার থেকে অর্থটা তুলে নিচ্ছি, সাধারণ মানুষের কাছ থেকে নিচ্ছি, ব্যাংকগুলোর কাছ থেকে নিচ্ছি, যার ফলে ব্যাংকের যে লিকুইডিটি ট্রান্স সেটা কিন্তু দিন দিন বাড়ছে। এখন এই অবস্থায় একটা বড় জিনিস আমরা কখনোই দেখিনি আমাদের ইতিহাসে, যেটা হলো যে ক্রাউডিং আউট ইফেক্ট। মানে হলো যে আপনার সরকার ঋণ করলে বা সরকার যদি টাকা নেয় ব্যাংকগুলো থেকে, তাহলে সেক্ষেত্রে বেসরকারি খাতের জন্য ঋণের সুযোগটা সীমিত হবে। এই প্রথম হয়তো আমরা সেটা দেখবো। তার কারণ এই মুহূর্তে আমরা একটা কন্ট্রাকশনারি মনিটারি পলিসি বাস্তবায়ন করছি, এবং সেটা আমরা কবে গিয়ে থামবো সেটার কিন্তু কোনো টাইমলাইন নেই। সুতরাং এই অবস্থাতে একদিকে ফিসকাল কন্ট্রাকশন আর একদিকে হচ্ছে মনিটারি কন্ট্রাকশন, এই ডাবল কন্ট্রাকশনে পড়ে আমার আশঙ্কা যে হয়তো অন্য কোনো ধরনের বিপরীত হয়তো প্রতিক্রিয়া তৈরি হতে পারে। কিন্তু আমি মনে করি যে অনেক সুযোগ রয়েছে বাজেটের মধ্যেই। তো আমি মনে করি যে আসলে এই টার্গেটগুলো যদি এরকম হয় যে আমরা ডিজিটাল ফুটপ্রিন্ট যেন তৈরি করি এই পুরো মানির সার্কুলেশনে, এবং একই সঙ্গে আমরা যেন আমাদের এই যে রেভিনিউ জেনারেশনের যেন আরেকটু ইনোভেশন নিয়ে আসি, এটা করলে আমি মনে করি যে অন্তত পক্ষে আগামী 2-3 অর্থ বছরে পরিস্থিতিগুলোকে সামাল দেওয়া যাবে। পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে আরেকটি বিষয় ডক্টর কবির আপনার কাছে একটু শুনে নেই, সেটি হলো যে জ্বালানি এবং বিদ্যুৎ খাতের যে প্রণোদনা বা ভর্তুকির যদি কথা আপনি বলেন, এর আগেও যদি ধারাবাহিকভাবে যদি হয়, সেটি আর্থিক যে ব্যবস্থাপনার কথা বলা হয়, যে সেটির জায়গাটা খুব পোক্ত না করে এই যে ভর্তুকি বা প্রণোদনা যদি ক্রমাগতভাবে চলতেই থাকে এবং সেটি একটি বড় রকমের বোঝা তৈরি হয় আমাদের জন্য, সেই অভিজ্ঞতা তো আমাদের আছে। এইবার বাজেটে কি একই রকম অবস্থায় তো দেখলেন? না, আমাদের জ্বালানি খাতে কিন্তু এই মুহূর্তে আসলে ভর্তুকি নেই। এই মাঝখানে যে ডলারের দাম যখন বেড়ে গেল, হঠাৎ করে কিন্তু আমরা দেখলাম যে আসলে এই যে আপওয়ার্ড রিভিশন কিন্তু হয়ে গেছে প্রাইসের। ওই জায়গাটাতে ঠিক আছে, কিন্তু জ্বালানি খাতে আমাদের বরাদ্দ কিন্তু খুব সামান্য, খুব মাত্র কয়েক হাজার কোটি টাকা। কিন্তু বিদ্যুৎ খাতে একটা বিরাট ভর্তুকি, বিদ্যুৎ খাতের এখন এই বিদ্যুৎ খাতের যে ভর্তুকি সেটা কিন্তু ম্যানেজ করতে গিয়ে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে কেন্দ্রীয় ব্যাংক কিন্তু বন্ড ছাড়ছে এবং টাকা তুলে নিচ্ছে, এবং এতে করে কিন্তু এই ব্যাংকে আরো কন্ট্রাকশন তৈরি হচ্ছে, তখন লিকুইডিটি আর কমে যাচ্ছে। আবার একই সঙ্গে এটাও সত্য যে আগামী দিনগুলোতে আরও বেশি কিন্তু এই কাজগুলো করতে হবে। তার কারণ আমাদের কিন্তু এই খুব বেশি নির্দেশনা নেই যে আসলে এই খাতে ফাইন্যান্সিংটা কীভাবে হবে। তার কারণ একদিকে আমাদের একটা কিউমুলেটিভ হচ্ছে একটা ডেট রয়ে গেছে, মানে একটা ঋণ রয়ে গেছে, তো সেটা কিন্তু আস্তে আস্তে আবার ক্যারি ফরওয়ার্ড করবে। আবার এদিকে আমাদের কিন্তু বিপুল পরিমাণে একটা অর্থ ব্যয় হচ্ছে সেই যে কুইক রেন্টালের জন্য, আর পুরো এনার্জি সেক্টরের রিফর্মের জন্য আমাদের সেরকম কোনো নির্দেশনা নেই আসলে এই বাজেটে। তো এই অবস্থায় আমি মনে করি যে এই যে কয়েক মাস পর পর যেরকম একটা বিদ্যুতের দামের কিছুটা সমন্বয় হচ্ছে এবং এটা রেগুলারলি চলতে থাকবে, আইএমএফের যেহেতু একটা কন্ডিশনালিটি এটা রয়েছে, তো সেই অনুযায়ী আমি মনে করি যে আসলে এই খাতে একটা ভালো রকমের রিফর্ম দরকার। এবং যে সমস্ত আমাদের লাইবিলিটি জমে গেছে, সেটা যদি আপনি 2 বছর আগেও বলেন একই রকম কথাই আপনারা বলেছেন, কিন্তু তার আসলে প্রয়োগ কি হয়েছে? প্রয়োগটা আসলে হয়নি, এবং এটা খুব আনফরচুনেট। এখন যেটা হচ্ছে যে আস্তে আস্তে প্রাইস অ্যাডজাস্ট করে আসলে কি লাভ হচ্ছে, মানে হলো যে পুরো খাতটা যদি অদক্ষ থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি এরকম আস্তে আস্তে যদি দাম বাড়াতে থাকি, তাহলে তো জনগণের উপরেই কিন্তু সেটার একটা প্রভাব পড়বে। এবং সবচাইতে বড় সমস্যা তৈরি হবে কিন্তু এই ব্যবসায়ীদের। তার কারণ তারা কিন্তু একটা কমার্শিয়াল রেটে যেটা ইন্ডাস্ট্রিয়াল রেটে যে দিচ্ছেন, তো সেটা যদি আস্তে আস্তে বাড়তে থাকে, কস্ট অফ প্রোডাকশন বাড়ছে, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু জনগণের উপরে গিয়েও পড়বে। দেশের ভিতরে যেরকম আমরা প্রতিযোগিতাহীনতা তৈরি করছি, এবং একই সঙ্গে আমাদের যে এক্সপোর্ট মার্কেট সেখানে কিন্তু আমাদের হাসাহাসি করবে যে এত খরচ কেন। এবং সারা পৃথিবীতে বিদ্যুতের যে উৎপাদন খরচ, বিশেষ করে লেভেলাইজ কস্ট অফ ইলেকট্রিসিটি, সেটা আমাদের পাশের দেশে এত কম। ইভেন আমাদের যে সোলার এনার্জি, সেখানে অনেক অনেক খরচ আর কি পার ইউনিট কস্ট, কিন্তু আমাদের পাশের দেশে তার 4 ভাগের 1 ভাগও নয়। তো এরকম করে আমরা যদি আমাদের পুরো সেক্টরটাকে স্মার্ট না করি, মানে এখানে যদি খরচটা না কমাতে পারি, অদক্ষতা যদি না কমাতে পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু এইভাবে আস্তে আস্তে প্রাইস বাড়িয়ে তারপরে আস্তে আস্তে যে আমাদের যে এত বিপুল পরিমাণ যে ভর্তুকি দিচ্ছি, এ থেকে ডেডওয়েট লস তৈরি হচ্ছে সোসাইটিতে, জনগণের কল্যাণ চলে যাচ্ছে। তো এই বিষয়টা আমার মনে করি যে মাথায় রেখে তারপরে নতুন করে একটু চিন্তা করা উচিত। ইমরান হাসান, এই জায়গা নিয়ে যদি আপনার কিছু বলবার থাকে, বিদ্যুৎ খাত নিয়ে যদি আপনি। জি, বিদ্যুৎ খাতে তো দাম বাড়িয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে আমরা, এটা তো আসলে
বোদ্ধাদের ব্যাপার, কারণ আমরা পত্রিকায় যা দেখি তাতে দেখি যে কুইক রেন্টালের নামে তো হাজার হাজার কোটি টাকা লোপাটি হয়েছে। আবার এটাও সত্য যে বিদ্যুৎ আমরা পেয়েছি, এর বিকল্পও ছিল না, সে আলোচনা ছিল না, ওই সময় ছিল না। কিন্তু এখন আপনি কতদিন টানবেন, এটা হলো মূল কথাটা। যারা সরকারের নীতি নির্ধারণী আছে তারা বুঝবেন। আমরা ছোট্ট একটা হিসাবে সরকারি খরচের ব্যাপারে একটু কথা বলতে চেয়েছিলাম। আমরা বিভিন্ন অফিসে গিয়ে দেখি যে বিরাট বিলাসিতা, মানে প্রত্যেকটা অফিস এই যে হাজার হাজার কোটি টাকা শুধু প্রকল্প বানাইছে, প্রকল্পের প্রকল্প, লাল গালিচা থেকে শুরু করে সমস্ত কিছু। এক একজনের অফিস দেখলে মাথা নষ্ট হয়ে যায়। এই জনগণের ট্যাক্সের টাকায় যে বিলাসিতা, এই যে গাড়ি আবার কিনবে শুনলাম ডিসি এদের জন্য। আপনি এই ছোট্ট একটা দেশে 3000 সিসি 3500 সিসির গাড়ি আমাদের যে কর্মকর্তারা ইউজ করেন, তাদের কি খারাপ লাগে না যে আমাদের দেশের এখনও গণপরিবহন ব্যবস্থাটা ঠিক হয় নাই? এখন আমরা সাধারণ মানুষের যে ট্যাক্সের টাকা ওনারা গাড়িতে চড়েন, ওনাদেরকে একটু খারাপ লাগে যে আমাদের যে সাধারণ মানুষের যে প্রত্যক্ষ পরোক্ষটা করের টাকায় যে দেশ চলে, সেই টাকায় তারা ওনারা যে গাড়ি বিলাস করেন, এইটা একটা দেখার সময় আসছে। কেউ তো কথা বলছে না, কারণ আমি তো ট্যাক্স দিয়ে আমার খারাপ লাগে, আমি তো ওই গাড়ি কেনার সুযোগ হবে না। আমি যে পরিমাণ ট্যাক্স দিই, যদি না দিতাম তাহলে ওই পরিমাণ গাড়ি হয়তো কিনতে পারতাম। এটা একটা কোশ্চেন। তারপরে অফিসের পর অফিসের যে বিলাসিতা, সেই বিলাস বাসন যেমন আছে, বেসরকারি খাতের যারা আবার আপনারা আছেন, আপনার স্পেসিফিক বলছি না, আমি বলেছি সেখানেও কিন্তু একই রকম না আছে। আমি সেটা অতি ধনী যদি আপনি বাড়ার কথা বলেন, সেটাও বাংলাদেশের উপরে। সেটাও বলছি, আপনাকে শুরু করতে হবে ঘর থেকে। যেহেতু আপনি দেশ চালান, আপনাকে শুরু করতে হবে নিজের ঘর থেকে, তারপর আপনি অন্য জায়গায় করতে পারবেন। আমি বলেছি যে শুধু নট অনলি গাড়ি, সরকারি ব্যয় সংকোচন করার সময় হয়ে আসছে। কারণ আপনি বিল্ডিংয়ের পর বিল্ডিং বানাইছেন, প্রকল্পের পর প্রকল্প। আমাদের বিসিএস ক্যাডারে থাকার পরেও আপনি একটা বিরাট প্রকল্প নিয়ে গেছেন, যদিও মাননীয় প্রধানমন্ত্রী সেটা নাকচ করে দিয়েছে। ওনাদের ইউনিভার্সিটি লাগবে, কত কিছু লাগবে, তো ওনারা একটু মনোযোগ দেখ কী করে আমাদের রাজস্ব আয়টা ঠিক মতন হবে, কী করে দুর্নীতিটা বন্ধ হবে। ওনারা কি জানে না কারা দুর্নীতি করছে? প্রশ্নটা হচ্ছে যে আপনি IMF-এর ফর্মুলা ছাড়া কি মাননীয় প্রধানমন্ত্রী দেশটাকে এই জায়গায় নিয়ে আসে নাই? আজকে কত বিলিয়ন, আজকে $490 বিলিয়ন অর্থনীতি, যেখানে $1 ট্রিলিয়ন আমরা যাব। হ্যাঁ, আমরা বৈশ্বিক কারণে হোঁচট খেয়েছি, আমাদেরও অনেক সুশাসনের অভাব ছিল, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তো এই জায়গায় নিয়ে আসছে ইকোনমি। কত বিলিয়নে, 70 বিলিয়ন না 65 বিলিয়ন থেকে $450 বিলিয়ন। ইজ নট এ ম্যাটার অফ জোক, উনি তো করেছেন। এখন $3-4 বিলিয়ন জন্য IMF-এর ফর্মুলা শুনে আমাদের দেশে পিছিয়ে দেওয়ার তো কোনো মানে হয় না। এখন ওনার উচিত হচ্ছে এখন এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং দেশবাসীকে একসাথে নিয়ে ঝাঁপিয়ে পড়া যে আমাদের এই ক্রাইসিস কী করে আমরা ওভারকাম করব। আমার ঘরে ক্রাইসিস থাকতেই পারে, আমরা সবাই মিলে ওভারকাম করব। যারা ট্যাক্স পেয়ারের যোগ্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, যারা দিচ্ছে তাদের তো দিবেই, তাদেরকে যেন আর হয়রানি না করে আপনি বলুক যে থার্ড পার্টি নিয়োগ করা হোক, ঘরে 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 তল্লাশি করা হোক। তার কত, এটা শোনেন, আপনাকে দেশ আগায় নিতে হলে কঠিন ডিসিশন নিতে হবে। দেশ যে ধারাবাহিকতা, আপনি এই ধারাবাহিকতা যদি এখন পিছিয়ে পড়ি 3-4 বছর, আমরা অনেক দূর ছিটকে যাব। সেই কঠিন ডিসিশন কি দেখতে পাচ্ছেন? না, দেখতে পাচ্ছি না। সেই কঠিন ডিসিশন দেখতে চাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী এটা পারবেন। উনি এই 4 বারের প্রধানমন্ত্রী, ওনারও বয়স হয়ে গেছে। আমি ওনার পরে কোনো লিডার দেখতে পাচ্ছি না। কি হবে বুঝতে পারছি না। সাম্প্রতিক সময় কঠিন অনেক ঘটনা ঘটে যাচ্ছে, কারণ আল্লাহ ওনারা হায়াত দেখ, কিন্তু কর্মক্ষমতা থাকতে হবে। ওনার তো বয়স হয়েছে, উনি এখনো পরিশ্রম করতেছে। আমরা সবাই যে কোনো ডিসিশন ওনার দিকে তাকায় থাকি, আরে হোয়াট ইজ দিস, এটা কেমন কথা হলো? আর মন্ত্রী এমপিরা কোথায়? কারণ তারা কেন দৌড়ঝাঁপ তো দেখতে পাচ্ছি না কোনো জায়গায়, ফিতা কাটা ছাড়া, বিভিন্ন জায়গায় বক্তব্য দেওয়া ছাড়া। আপনাকে আরেকটা বিষয় বলি, আমি মনে করি প্রবীণ মন্ত্রীদের সুযোগ দিতে হবে, দীর্ঘদিন রাজনীতি করেছে। পাশাপাশি আপনি নবীন ট্যালেন্টেড মন্ত্রী পরিষদ গঠন করেন না, প্যারালালি তারা কাজটাকে এগিয়ে যাক। অনেক তরুণ মন্ত্রীরা তো ভালো করছেন, প্রতিমন্ত্রীরা নট ব্যাড, ভালো করছেন। তো এখানে আমাদের উচিত হচ্ছে যে আমরা এখন এই দেশটাকে যেখানে যেখানে গ্যাপ আছে, কৃষি উৎপাদনটা বাড়ানো, মাননীয় প্রধানমন্ত্রী যেটা চেষ্টা করে যাচ্ছেন। আমি মনে করি যে আজকে 90 টাকা পেঁয়াজ হয়ে গেছে, এটা কোরবানির আগে কোথায় চলে যায়? কারণ আমাদের এই পেঁয়াজের ঘাটতি আছে, কিছু যেটা ইম্পোর্ট বেসড, আমরা যা আসি সেটা যদি আপনি এখন পরিকল্পনা করেন 10 বছর পরে আপনি এটা সুফল পাবেন। সেই ইম্পোর্ট বেস থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ইম্পোর্ট করবেন, অবশ্যই করবেন, 30-40% যা এখন হচ্ছে তার 25% করবেন। এখন আমরা যদি সব কিছু ইম্পোর্ট বেসড হয়ে যাই, তাহলে আমাদের দেশে এসি ইন্ডাস্ট্রি গড়ে উঠেছেন, এখন কি বাইরে থেকে এসি আসে? এরকম আমাদের দেশে যদি এসি নিজেরাই সাফিসিয়েন্ট হতে পারি, আমরা টেলিভিশন নিজেরা সাফিসিয়েন্ট হতে পারি, আমরা সব ম্যানুফ্যাকচার করতে পারি, অটোমোবাইল ইন্ডাস্ট্রি দাঁড়াচ্ছে, কৃষিকে কেন আমরা অবহেলা করব? আমাদের একটা বড় সুযোগ আসছিল, এই গভর্নমেন্টই এসেছিল যে আফ্রিকাতে আমাদের কৃষির সম্ভাবনা ছিল বিশাল, ওরা একর জমি পড়ে আছে, উর্বর জমি। আমরা কেন দেরি করছি, জটিলতা কেন বাড়াচ্ছি? সেখানে কেন 50,000 1 লাখ একর জমি নিয়ে কেন আমরা চাষ করে আমাদের ফসলগুলো নিয়ে আসি না কেন? আমাদের তো কৃষি জমির অভাব। এগুলি তো সরকারি দিক নির্দেশ দেখিয়েছে, আমরা দেখেছি, কিন্তু ওই যে উদ্যোগ ছিল
পরে উদ্যমটা হারায় ফেলছে। সেইখানে ডেডিকেটেড সামওয়ান দিতে হবে, খুঁজে খুঁজে বহু দক্ষ নেতাকর্মী আছেন, তারা ওই চাটুকারদের ইয়েতে হারায় যায়, তারা কাজ করার সুযোগ পায় না। যারা দলকে ভালোবাসেন, আওয়ামী লীগকে, যারা আজকে 40 বছর 30 বছর রাজনীতি করছেন, কিছু আসে না, দলকে ভালোবাসে, তারা কিন্তু কি বলে এটাকে, তাদের কাঙ্ক্ষিত ইয়ে দিতে পারেনি, তারা বঞ্চিত ছিলেন ওই চাটুকারদের কারণে। এখন ওই চাটুকাররাই ঘুরে ফিরে। সুতরাং বড় রকমের জায়গায় আমরা শেষ দিকে আছি। ডক্টর মাহফুজ কবির, আপনার কাছে আসি। শেষ ঘুরে ফিরে যে আলোচনা, যে বাজেটের মূল্যস্ফীতি এবং প্রবৃদ্ধির যে লক্ষ্য, সেটি বাস্তবসম্মত নয় কোনো কোনো জায়গা থেকে বলা হচ্ছে। এবং মূল্যস্ফীতি নিয়ে আমরা শুরুতেই কথা বলেছি, এবং সাধারণ মানুষের যে ভোগান্তি, সেটি আসলে বাজেটের যেতে যেতে আপনি যদি মনে করেন এই বছর নাগাদ যে অবস্থা এসেছে, কোনভাবে আসলে একটুখানি শান্তির জায়গা মানুষ পাবে? হ্যাঁ, এই ক্ষেত্রে আমি মনে করি যে ব্যবসায়ের খরচ সেটা কমাতে হবে, এবং এটা একটা বড় জায়গা হলো যে আমাদের যে এখন যে সংকোচনমূলক মুদ্রানীতি যেটা আমরা বাস্তবায়ন করছি, সেটা একটু রিভিশন দরকার। মানে আস্তে আস্তে একটু রিল্যাক্স করতে হবে, সুদের হার যেন এত বেশি না হয়, আর যেন না বাড়ে, এবং আস্তে আস্তে আমাদের কমাতে হবে। এটি একটি বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে ব্যবসা কিন্তু কমানো হবে কিভাবে, মানে কমানো হবে মানে আমরা সংকোচনমূলক যে পদ্ধতি অবলম্বন করছি, তাতে করে তো আসলে সুদের হার বাড়া ছাড়ার কোনো উপায় নেই। তো এটা আস্তে আস্তে সম্প্রসারণমূলকের দিকে যদি যাই, তখন কিন্তু আস্তে আস্তে সুদের হার কমে যাবে। হ্যাঁ, ব্যাংকে যথেষ্ট টাকা থাকতে হবে, তার কারণে এই মুহূর্তে টাকা নেই ব্যাংকে, তার কারণ সরকার ধার করেছে, সেখানে ট্রেজারি বিল টিল এগুলো করে তো আরো ধার করবে। হ্যাঁ, এখন আমাদের ক্রেডিট টার্গেটটা একটু বাড়াতে হবে। মানে এখন যে রেটটা আমরা রেখেছি যে 9-10%, সেটাকে আমার 13-14% নিয়ে যেতে হবে, 15% নিতে হবে। তো এটা একটা কাজ করা। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের কিন্তু আসলে এই যে খেলাপি ঋণ, সেটার একটা টার্গেট রয়েছে। আসলে আইএমএফ বলেছে যে সরকারি ব্যাংকের ক্ষেত্রে 10% আর বেসরকারি ব্যাংকের ক্ষেত্রে 5% 2026-এর মধ্যে করতে হবে। এখন আমরা ওইটাকে একটু আগায় নিয়ে আসি। আমরা যদি 25-এ করি, অন্তত 2025-এর মধ্যে আমরা এটা অর্জন করব, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যে খেলাপি ঋণের যে বোঝা, সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। হ্যাঁ, এবং এটা কমলেই কিন্তু তখন দেখা যাচ্ছে এমনিতেই কমে যাচ্ছে। হ্যাঁ, এমনিতেই আসলে সুদের হার কমে যাচ্ছে, তখন ব্যবসার খরচটাও কমবে, এবং কমলেই হচ্ছে তখন কিন্তু আমরা এই যে মূল্যস্ফীতির যে চাপ, সেটা কমাতে পারবো। আর একটা দিক আছে, সেটা হচ্ছে যে এই পরিবহনে চাঁদাবাজি আছে, তো আরও নানানভাবে কিন্তু যে হাত বদল হতে হতে একটা জিনিস কিন্তু, হ্যাঁ, কর্মসংস্থান হচ্ছে, কিন্তু এটা কিন্তু স্মার্ট এমপ্লয়মেন্ট নয়। যে হাত বদল করাটাই যদি কর্মসংস্থান হয়, তাহলে এটা তো আসলে উৎপাদন বা মূল্য সর্জন করছে না। তো আমরা সেই জায়গাতে যদি একটু কমায় নিয়ে আসতে পারি, তারপরে এই যে আমাদের যে কোল্ড স্টোরেজ বা কোল্ড চেইন, তো এই জায়গাতে দেখা যায় যে অনেকটা আসলে অদক্ষতা তৈরি করে। তো সেখানে তারা নিজেরাই বিশাল একটা মার্কেট প্লেয়ার হয়ে গেছেন। তো এটার কারণে দেখা যাচ্ছে কৃষি পণ্যের দাম আমরা কমাতে পারছি না, যদিও কৃষকেরা দাদন নিয়ে মাথার ঘাম পায়ে ফেলে পণ্য উৎপাদন করছেন, কম দামে বাজারে বিক্রি করছেন। তো এই জায়গাটা যদি আমরা দক্ষতা নিয়ে আসতে পারি, তো তাহলে সেক্ষেত্রে আমরা হয়তো কিছুটা সাফল্যের মুখ দেখবো। তবে আমি মনে করি যে না, 6.5% তো হবে না, 7.5-8ও যদি হয়, তাও আমি মনে করি যে একটা স্পেস থাকবে, তখন এরপরে আবার হয়তো আরো কিছু সাফল্য আমরা অর্জন করতে পারি। জি, জনাব ইমরান হাসান, 1 মিনিট আছে, যদি কিছু যুক্ত করতে। দেখেন, দেশটা আমাদের, আমরা এই দেশকে স্বাধীনতা যুদ্ধ তো সংগ্রামের মাধ্যমে হয়েছে, সংগ্রামে এই পর্যন্ত আমরা এসেছি। তা আমরা যদি দেশকে সত্যিকারে ভালোবাসতে পারি, তাহলে এখানে শুদ্ধ অভিযান খুবই জরুরি হয়ে গেছে আমাদের। এই গতানুগতিক বাজেট দিবেন, সব ক্রাইসিস থাকবে, এটা হবে ওইটা হবে না করে, আমরা সবার আগে একটা প্রস্তাব হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো, যেটার ফল আপনি পাবেন 15 বছর পরে, 15 থেকে 20 বছর পরে আপনি ফল পাবেন। এই শিক্ষায় বরাদ্দ এখন যা দিচ্ছে তার 5 গুণ বরাদ্দ দেওয়া উচিত মনে করি। এইটা একটা যুদ্ধ, সব কস্টিং কমিয়ে। ডেভেলপমেন্ট অনেক যা হয়েছে টুকটাক হবে, কিন্তু এই যে ইনফ্রাস্ট্রাকচার, সরকারি খরচ কমিয়ে, সব কমিয়ে যদি আপনি শিক্ষা এবং স্বাস্থ্য দুটায় বরাদ্দ দেন, আপনি এটার সুফল অবশ্যই পাবেন। এবং এই সুফলে আমরা দেশটা যে 40-এ যে স্মার্ট মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখছেন, সেই যাত্রা আমরা পৌঁছাতে পারবো বলে। জি, জনাব ইমরান হাসান এবং জনাব ডক্টর মাহফুজ কবির, দুজনকে অসংখ্য ধন্যবাদ, এবং দর্শক আপনাদেরকে ধন্যবাদ যারা সঙ্গে ছিলেন। বাজেটের অনেক রকম তত্ত্বীয় জায়গা আছে, কিন্তু বাস্তব যেটি জায়গা শুরু করেছিলাম, যে জায়গা যে জনগণের কষ্ট বা ভোগান্তি যদি থেকে থাকে, নিঃসন্দেহে আছে, বৈশ্বিক কারণ, ভেতরগত কারণ, নানান রকম কারণেই আছে, কিন্তু সেটি লাঘব হওয়াটাই তো আসলে মূল জায়গা, এবং সেটি আসলে আমরা প্রত্যাশা করি। দেখা যাক সামনের দিকে কী হয়। সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য।